11-এর আমরা আজকে যেটা পড়তে চলেছি সেটা হলো গ্যাসের প্রসারণ। এখন গ্যাসের প্রসারণ যেমন আমরা এর আগে কঠিন, তরল এদের প্রসারণ পড়েছি, গ্যাসের প্রসারণ সেদিক থেকে একটু আলাদা। কারণ তাপ প্রয়োগে গ্যাসের চাপ এবং আয়তন দুটোরই বা তাদের যে কোনো একটিরই প্রসারণ ঘটে। এই বিষয়টা কঠিন বা তরলের ক্ষেত্রে ছিল না। মূলত গ্যাস যে 3 ধরনের সূত্র দ্বারা নিয়ন্ত্রিত হয় সেগুলো হলো যথাক্রমে বয়েলের সূত্র, চার্লসের সূত্র, চাপের সূত্র। আর এই সূত্রগুলো থেকে আমরা পাবো আদর্শ গ্যাসের সূত্র। গ্যাসের প্রসারণে আমাদের এটুকুই। আমরা আজকে পড়ছি বয়েলের সূত্র। বয়েলের সূত্র একবার স্টেটমেন্টটা শোনা যাক। নির্দিষ্ট ভর কোনো গ্যাসের উষ্ণতা যদি স্থির থাকে তাহলে সেই গ্যাসের আয়তন চাপের সাথে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। আমরা ভি ভ্যারিজেস 1/p, ভি যেখানে গ্যাসের আয়তনকে প্রকাশ করছে, পি গ্যাসের চাপকে প্রকাশ করছে। আয়তন আর এই চাপের এই পরিবর্তনটা আমরা যদি লেখচিত্রের মাধ্যমে রাখি তাহলে যেটাকে আমরা পিভি লেখচিত্র বলে থাকি। দেখতে পাচ্ছ, যেটা ওয়াই অক্ষ বরাবর থাকে সেটাকে প্রথমে লিখতে হয় পি, আর যেটা এক্স অক্ষ বরাবর থাকে সেটাকে শেষে লিখতে হয় পিভি লেখচিত্র। বিভিন্ন উষ্ণতায় নেওয়া লেখচিত্রগুলো দেখা যাচ্ছে। লেখচিত্রের প্রকৃতি কি? যদি প্রকৃতি বলে তাহলে বলতে হবে সমপরাবৃত্ত। আচ্ছা, বয়েলের সূত্রে স্থির রাশি কি কি? ভর এবং উষ্ণতা। এখন দেখো, লেখচিত্রগুলো নেওয়ার সময় বিভিন্ন উষ্ণতা স্থির রেখে এই লেখচিত্রগুলো করা হয়েছে। তার মানে ধরে নাও একটা পাত্রে কিছুটা গ্যাস আছে, এই গ্যাসের উষ্ণতাটা T1 এ স্থির রেখে, T1 কেলভিনই ধরো, কেলভিনে স্থির রেখে চাপ আর আয়তনের পরিবর্তন ঘটানো হয়েছে। তাহলে তার লেখচিত্রটা কেমন হবে দেখানো হয়েছে। অনুরূপে উষ্ণতা যদি T2 হয়, T3 হয়, তাহলে কেমন হবে? তুমি এখানে ভালো করে লক্ষ্য করো, যত উষ্ণতাটা বেড়েছে তত লেখচিত্রটা এই মূল বিন্দু থেকে দূরের দিকে সরে গেছে। তোমার এবার মনে প্রশ্ন আসবে, কেন স্যার? আচ্ছা, এখানে একটা বিষয় লক্ষ্য করো তো, চাপ। চাপ মানে কি? একক ক্ষেত্রফলে লম্বভাবে প্রযুক্ত বল। তার মানে এখানে যে গ্যাস আছে, এখানে একটা পাত্র নেওয়া হয়েছে, যে পাত্রে কিছুটা গ্যাস আবদ্ধ আছে আর একটা ঘর্ষণবিহীন পিস্টন এই পাত্রের ভিতরে অনায়াসে মুভ করতে পারে। অর্থাৎ এই পিস্টনটা পাত্রের ভিতর দিয়ে অগ্রসর হলে কোনো ঘর্ষণ বলের বিরুদ্ধে কোনো কাজ করবে না, কোনো শক্তিক্ষয় এখানে ঘর্ষণজনিত কারণে হবে না। তাহলে এই পাত্রে খানিকটা গ্যাস নেওয়া হয়েছে। এই গ্যাস দেওয়ালে গুলোকে বাইরের দিকে ঠেলে আরো একটু প্রসারিত হতে চাইবে। কিন্তু একবার ভাবো, যদি এই দেয়ালগুলো দৃঢ় দেওয়াল, এরা প্রসারিত হতে বাধা দিচ্ছে, তাহলে এটা সেটা মানে চলাচলে সক্ষম, তাই গ্যাস একে ঠেলবে। তাহলে একক ক্ষেত্রফলে যে বলটা দেবে সেটাই চাপ। তাহলে একক ক্ষেত্রফলে যে বলটা দিচ্ছে সেটা চাপ, তাহলে পুরো ক্ষেত্রফল জুড়ে যেটা বল দেবে সেটা হলো ফোর্স। বল ইন্টু চাপ ইন্টু ক্ষেত্রফল মানেই বল। যাই হোক, এই বল দিয়ে যদি আয়তনটাকে সরাতে পারে তাহলে গ্যাস একটা মানে এই পিস্টনটাকে যদি ঠেলে সরাতে পারে তাহলে আয়তনটা প্রসারিত হবে। এই আয়তনটা প্রসারিত করতে গেলে গ্যাস একটা কার্য করে। এখন লক্ষ্য করো তো, পি এর একক কি? নিউটন প্রতি মিটার স্কোয়ার এসআই তে। আয়তনের একক কি? মিটার কিউব। তাহলে দেখো তো, নিউটন প্রতি মিটার স্কোয়ার আর মিটার কিউব এরা গুণ করলে কি আসে? নিউটন ইন্টু মিটার। খেয়াল করো, 1 জুল সমান আবার কি? নিউটন ইন্টু মিটার। তাহলে কে এর এককটা কি? কার্যের এককের সমতুল, মানে কার্যের এককই বলতে পারো, কে এর একক। তার মানে স্যার, উষ্ণতা বাড়ালে কি হবে? উষ্ণতা বাড়ালে আমি যদি চাপ স্থির রাখি আয়তন বেড়ে যাবে, আয়তন স্থির রাখলে চাপ বেড়ে যাবে, কিংবা দুটোই বাড়তে পারে, যার ফলে এই গুণফলটা বাড়বে। তুমি যদি একবার ভাবো যে স্যার, আমি যদি ক্রমাগত উষ্ণতা বাড়াই এবং আয়তনকে স্থির রাখি, তাহলে তুমি দেখো তো, স্কেলটা বরাবর দেখো, তুমি এই স্কেল বরাবর চলো, তুমি উষ্ণতা বাড়ালে দেখো তো, T1 উষ্ণতায় কার্ভের ক্ষেত্রে ভালো করে লক্ষ্য করো, T1 উষ্ণতায় কার্ভের ক্ষেত্রে চাপ যা। স্যার এটা কি মানে? এই যে এখানে ভি কনস্ট্যান্ট, আর সেই উষ্ণতায় চাপ কোনটাকে নির্দেশ করছে? পি বরাবর, এই পেন বরাবর যে রেখাটা যাবে। T2 উষ্ণতায় এই দিক বরাবর যদি আমি রেখাটাকে টানি
অর্থাৎ এই অংশ বরাবর টিটু কার্ভ, যেখানে কার্ভ আর স্কেল যেখানে ছেদ করেছে, সেই ছেদবিন্দু থেকে যদি একটা রেখা আমি এই বরাবর হালকা করে টেনে দিই, তাহলে পাবো ওই নির্দিষ্ট আয়তনে টি2 উষ্ণতায় চাপ, আর এটা পাবো পি উষ্ণতায় চাপ, এই টি1 উষ্ণতায় ভি আয়তনের গ্যাসের চাপ। তাহলে তুমি দেখো উষ্ণতা বাড়ালে চাপটা বাড়ছে তো, আবার টি3তে কি হবে লক্ষ্য করো, চাপটা আরো বাড়বে। তার ফলে এর গুণফলটা কি হবে, ক্রমাগত বাড়বে। তাহলে গুণফলটা বাড়লে এই যে কার্ভটা, এই যে কার্ভটা পি অক্ষ আর ভি অক্ষ মিলে যে এরিয়াটাকে কভার করে আছে, যে এরিয়াটা অর্থাৎ যে ক্ষেত্রফলটা, তারা এই ধরো প্রথমে এই কার্ভ আর তলার ক্ষেত্রফল, দ্বিতীয় কার্ভ তার তলার ক্ষেত্রফল, তারপরের কার্ভ পি অক্ষ আর ভি অক্ষ তার ভেতরের ক্ষেত্রফল। তুমি কি দেখছো ক্রমাগত যত উষ্ণতা বেড়েছে কার্ভগুলো দূরে সরে গেছে, তাহলে এর ভেতরের অংশটুকুর এই ক্ষেত্রফলটুকু কি হচ্ছে, ক্রমাগত বেড়ে গেছে। এই ক্ষেত্রফলটা আর কিছু না, এই গুণফলটাকে নির্দেশ করে। তার মানে যত উষ্ণতা বাড়বে এই গ্রাফগুলো তত দূরে দূরে সরে যাবে। এগুলো কিন্তু মনে রাখার বিষয়, কারণ এইগুলো থেকে এমসিকিউ দেয়। তোমাদের এমসিকিউ আমি ঠিক সময়ে করতে বলবো। এর লেখোটার আর এক নাম সমষ্ণ লেখো। তুমি একটা কথা মাথায় রেখো, তুমি যে জিনিসটা আজকে পড়ছো এই পড়াটা একেবারে 12-এ তাপ গতিবিদ্যা পর্যন্ত যাবে। কাজেই এখানের বিষয়টা খুব মন দিয়ে পড়ো। তুমি ক্লাস 10-এ এত কিছু বিষয় খুব ডিটেলসে পড়োনি। এরপর এই বয়েলের সূত্রে চাপ আয়তনের মধ্যে যে সম্পর্ক, এছাড়া আমরা আরো একাধিক সম্পর্ক পড়ে থাকি। কি সেই সম্পর্কগুলো, 1/v আর পি এর লেখো, 1/v আর পি। আমরা যদি গ্যাসের আয়তনের অনন্যক আর চাপ তাদের লেখোটা আঁকি বয়েলের সূত্র থেকে, অর্থাৎ উষ্ণতা স্থির রেখে বিভিন্ন উষ্ণতার ক্ষেত্রে, দেখো এই লেখগুলো এঁকেছি। স্যার এটা কি হলো, এই লেখকগুলো কেন এই ধরনের ঘটনাটা ঘটিয়েছে? সেক্ষেত্রে তোমায় বলবো, তোমাকে কতগুলো কথা মনে রাখতে হবে। সরল রেখার ইকুয়েশন যদি পড়ে থাকো y = mx, তাহলে আমি এখানে কি লিখছি দেখো, তুমি জানো পিভি = কে। আচ্ছা আমাকে কি লিখতে হবে দেখো, 1/v মানে ভিটা আমি এদিকে যদি নিয়ে আসি, কেটা যদি এদিকে নিয়ে যাই, তাহলে কি হবে স্যার, 1/k × p। দেখো এই সরল রেখার যে সমীকরণ তার আকারে পড়লো না। এইবার তুমি ভাবো টেম্পারেচার বাড়ালে কে বাড়বে, আর কে এর অনন্যক কি হবে, কমবে। আবার এম মানে কি, সরলরেখা পড়তে গিয়ে জেনেছো তো, এম মানে ট্যান থিটা, থিটা মানে হচ্ছে এই যে অ্যাঙ্গেলটা সরল রেখাগুলো করে আছে এইগুলো হলো থিটা। তাহলে এইবার তুমি ভাবো এই লেখচিত্রকে বিশ্লেষণ যদি না করো তাহলে তুমি বুঝতে পারবে না। যত টেম্পারেচার বাড়ানো হবে কে তত বাড়বে। একটু আগে আমি ওই পিভি এর ডায়াগ্রাম থেকে বললাম, কে বাড়া মানে 1/kটা ছোট হবে। 1/k যদি ছোট হয় তাহলে থিটার মান কমবে। দেখো টেম্পারেচার বাড়ানোর ফলে এই থিটার মান ছোট, অর্থাৎ এই সরল রেখাটা ঝুঁকে আছে পি অক্ষের দিকে। আর যত টেম্পারেচার কম এর মান কম, তাহলে 1/kটা কি হবে, বাড়বে। এর সাথে তুলনা করো, তাহলে ট্যান থিটার মানটা কি হবে, ক্রমাগত বাড়বে। 1/k তো এম এর সমতুল, এই যে এম এর সমতুল, এর সাথে তুলনা করলে তাহলে থিটার মানটা বেড়ে যাবে, বড় হবে। তার মানে এই লেখাচিত্র। স্যার এইখানটা ডট ডট দেওয়া কেন, এখানটা ডট ডট দেওয়ার মানে হচ্ছে এই চাপ শূন্য আয়তন শূন্য, এই ব্যাপারটা আয়তন ইনফিনিটি, এই ব্যাপার পর্যন্ত আমরা যাচ্ছি না। চাপ শূন্য করে দেবো একটা গাছে, সেটা আবার হয় নাকি। এইখানে দেখো আমি কিছু ডট ডট কেটে রেখেছি, খুব ভালো করে লক্ষ্য করো। এখানটা প্রকাশ করছে যে কোনো একটা নির্দিষ্ট ভর গ্যাসের চাপটাকে স্থির রাখলাম, উষ্ণতাটাকে যদি বাড়াতে থাকি বিভিন্ন উষ্ণতায় আয়তন বাড়বে, ফলে তার আয়তনের অনন্যক কি হবে, ছোট হবে। লক্ষ্য করো টি1 উষ্ণতায় গ্যাসের যা আয়তন, টি3 উষ্ণতায় আয়তন তো অনেক বেশি, আর তার আয়তনের অনন্যক কি হবে, টি1 উষ্ণতায় আয়তনের অনন্যক যা, টি3 উষ্ণতায় আয়তনের অনন্যক তার থেকে ছোট হবে, যেহেতু টি3 উষ্ণতায় গ্যাসের আয়তন বেশি হয় চাপ যদি স্থির রাখা হয়। তাহলে এই লেখচিত্র, স্যার এই লেখচিত্রগুলোর প্রয়োজন অবশ্যই। লেখচিত্রগুলোর দীর্ঘ একটা ব্যবহার আছে ক্লাস 11, 12 সমস্ত জায়গা জুড়ে, কাজে এই লেখচিত্রগুলোকে দেখে রাখা প্রয়োজন। এই এখানে একটা দেখো,
চাপ আয়তনের গুণফলের সাথে চাপ তার লেখচিত্রগুলো লক্ষ্য করো, T1 T2 T3 বিভিন্ন উষ্ণতায় ওয়াই অক্ষ বরাবর পিভি কে আর এক্স অক্ষ বরাবর পি কে প্লট করেছি। তুমি তো জানো উষ্ণতা বাড়ালে পিভি এর গুণফলটা বাড়বে, অর্থাৎ পিভি এর মান বাড়বে, সেই জন্য দেখো লেখচিত্রগুলো ক্রমাগত উপরে গেছে। এইবারে এসো বয়েলের সূত্রের একটু অন্যরকম রূপে, P1 V1 = P2 V2, এটা তোমরা বয়েলের সূত্র থেকে পাচ্ছ। যেহেতু পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট, পিভি ইকুয়াল টু যদি কনস্ট্যান্ট হয় তাহলে আমরা বিভিন্ন চাপে নির্দিষ্ট স্থির আয়তন নির্দিষ্ট ভর গ্যাসের যদি P1 চাপে আয়তন V1 হয়, P2 চাপে আয়তন যদি V2 হয়, তাহলে এদের গুণফলগুলো সব ধ্রুবক হবে, অর্থাৎ P1 V1 = P2 V2 = K। এখন মনে করে নেওয়া যাক ওই যে নির্দিষ্ট ভর গ্যাসটা নেওয়া হয়েছে তার ভরটা m, স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের যে গ্যাসটা নিয়েছি তার ভরটা m। ওই যখন চাপ P1 আয়তন তার V1, সেই সময় গ্যাসটার ঘনত্ব D1, তাহলে আয়তন ইন্টু ঘনত্ব সমান ভর। আবার চাপ যখন P2 তখন আয়তন হয়েছে V2, তাহলে V2 × D2, এটা হলো গ্যাসের P2 চাপে আয়তনের সঙ্গে ঘনত্বের গুণফল। কিন্তু ভর তো যে কোনো চাপেই একই থাকবে, কারণ বয়েলের সূত্র অনুসারে এটা স্থির রাশি। তাহলে এইবার দেখো আমরা করেছি কি, এই V1 এর জায়গায় m/d1 বসিয়েছি, একটু সহজ করে লিখেছি P1/d1 এইভাবে। আর দেখো V2 জায়গায় কি করেছি, m/d2। এবার উভয় পক্ষ থেকে m কেটে গেল, P1/d1 = P2/d2। তাহলে ঘনত্বের সাথে চাপের বয়েলের সূত্র থেকে কি পাচ্ছি, স্থির উষ্ণতায় সম্পর্কটা সমানুপাতিক, চাপ আর ঘনত্ব সমানুপাতিক। সম্পর্কগুলো মাথায় রেখো, এগুলো পরীক্ষায় তোমায় বা অঙ্ক করতে গিয়ে কাজে দেবে। এবার শোনো, এখানে একটা প্রায় প্রচলিত প্রশ্ন আছে, বেলুনে ফুঁ দিলে বেলুনের আয়তনও বাড়ে চাপও বাড়ে, তাহলে এটা কি বয়েলের সূত্র লঙ্ঘন করে চলে? আচ্ছা তুমি ভাবো, তুমি একটা হাতে বেলুন নিয়েছো, তুমি তাতে সিরিঞ্জ করে বা ফুঁ দিয়ে বাতাস ভরছো, ধরে নিলাম তার টেম্পারেচার স্থির আছে। তুমি একটা কথা মাথায় রাখবে, বয়েলের সূত্র প্রয়োগ করতে গেলে সেখানে ভরটাকেও স্থির থাকা প্রয়োজন। তা তুমি ফুঁ দিয়ে যখন বেলুনে বাতাস ভরছো তখন তার ভরের সাথে সাথে আয়তনও বাড়ছে চাপও বাড়ছে, অর্থাৎ ভরও বাড়ছে আয়তনও বাড়ছে চাপও বাড়ছে। বয়েলের সূত্রের যে শর্ত ভর স্থির থাকবে সেটা তো এখানে মানছে না, তাই বেলুনে ফুঁ দিলে বেলুনের আয়তন বাড়ে চাপও বাড়ে, সেটা বয়েলের সূত্র লঙ্ঘন করে না, অর্থাৎ বয়েলের নিয়মটাই তো মানে না, ভর তো আর স্থির থাকে না, ভর বাড়তে থাকে। এবার বয়েলের সূত্র নিয়ে কতগুলো নতুন ধরনের অঙ্ক তোমায় আমি এখানে সমাধান করে দেখিয়ে দিয়েছি। দু একটা অঙ্ক যেটা তোমার উপকারে লাগতেও পারে। এই প্রথম অঙ্কটা উদাহরণ থেকে কি বলা হয়েছে, একটা হ্রদের তলদেশে একটা ছোট্ট বায়ু বুদবুদ আছে। এই বায়ু বুদবুদটা যখন হ্রদের ওপরে একটা বিশাল বড় জলাশয় হ্রদ, তার তলদেশে একটা বায়ু বুদবুদ আছে, এই বায়ু বুদবুদটা যখন একেবারে জলাশয়ের উপরি অংশে এসেছে, সেখানে ওই বায়ু বুদবুদটার চাপ কমে যাওয়ার ফলে আকার বেড়ে গেছে। এখন তোমায় এখানে অঙ্কে যা জানতে চাওয়া হয়েছে, এই হ্রদের গভীরতা কত। তুমি অঙ্কটা আমাদের বইয়ের উদাহরণের আছে, তুমি সেখানেও দেখতে পাবে। অঙ্কটা একবার করে দিচ্ছি, একটি হ্রদের তলদেশে 1 মিলিমিটার ব্যাসের একটি বুদবুদ সৃষ্টি হলো, জলের পৃষ্ঠে চলে আসার পর এর ব্যাস হলো 2 মিলিমিটার। যদি বায়ুমণ্ডলের চাপ 76 সেমি পারস্তম্ভ হয় তবে হ্রদের গভীরতা কত? আচ্ছা প্রথমে এই বায়ু বুদবুদটা লক্ষ্য করো, এখানে কেবলমাত্র বায়ু চাপ দিচ্ছে, P0টা হলো বায়ু চাপ। আর হ্রদের গভীরে যে ছোট বুদবুদটা অবস্থান করছে সেখানে বায়ুস্তম্ভের চাপ তো আছে, সঙ্গে আছে এই যে জলস্তম্ভটা দাঁড়িয়ে আছে তার চাপ, এই দুটো চাপ। ওপরে অংশে আয়তনটা দেখো V2 = 4/3 πr2³ এই 8টা ব্যাসটা বলে দিয়েছে, ব্যাস বলে দিলে ব্যাসার্ধ পেয়ে যাবো 2 মিলিমিটার আছে, আর এখানেও তাই r1³। তাহলে হ্রদের গভীরতা কত, h সেমি। এইবার দেখো বুদবুদের প্রাথমিক ব্যাসার্ধ বলে দিয়েছে, সেখান থেকে আমি সেন্টিমিটারে পেয়ে যাচ্ছি, আর অন্তিম ব্যাসার্ধও বলে দিয়েছে, তাহলে সেখান থেকে আমি প্রাথমিক আয়তন অন্তিম আয়তন পেয়ে গেলাম। তাহলে প্রাথমিক চাপটা কি, বায়ুমণ্ডলীয় চাপ প্লাস জলস্তম্ভের চাপ। দেখো আমি তাই লিখেছি, প্রাথমিক চাপ P0 + HDG। এইচটা হলো এই জলস্তম্ভ, আর ডিটা কি
জলের ঘনত্ব, আর জি তো অভিকর্ষজ ত্বরণ। আর এদিকে আছে কি অন্তিম চাপ, P2 = P0। এখন আমরা এই গোটা ঘটনাটা গণনা করার সময় ধরে নেব হ্রদের উষ্ণতা স্থির। আমরা বয়েলের সূত্রের প্রয়োগ দেখাচ্ছি, লক্ষ্য করো। P0টা বললাম বায়ুমণ্ডলীয় চাপ। এবার বায়ুমণ্ডলীয় চাপ মানে কি, 76 সেমি পারস্তম্ভের চাপ অঙ্কে বলাও আছে। এরকম অঙ্ক পড়লে তুমি এইভাবে করবে, P0 = 76 × 13.6 × 980 ডাইন প্রতি সেমি স্কোয়ার। আর এখানে ঘনত্ব মানে 1 গ্রাম প্রতি সেমি কিউব জলের ঘনত্ব। এবার বয়েলের সূত্র অনুসারে P1 V1 = P2 V2। এবার অঙ্কের সমাধান করার পদ্ধতি দেখো, সরাসরি মান বসাবে না, তাতে কি হবে জানো, অঙ্কটা জটিল হবে। আমি কি করেছি, একটু তোমার জন্য বোঝাবো বলে একটু বড় করেছি, P1/P2 করেছি, V2/V1। এবার 4/3 পাই R2 কিউব, 4/3 পাই R1 কিউব, এগুলো কেটে গেছে, রইল কি দেখো এবার R2/R1 তার হোল কিউব। এই করে করে এখানে এলো 2 কিউব। এইবার আমি করেছি কি, P1 এর মানটা বসিয়েছি, P0 + HDG, আর P2 মান P0। এখন দেখো 2 কিউব মানে 8 P0। তাহলে স্যার এবার কি হলো, এই P0টা এদিকে গেলে কি থাকবে, 7 P0। HDG = 7 P0। আমার তো এইচটা দরকার 7। এবার P0 মান, কারণ এখানে P0 মান আছে 76 × 13.6 × 980, সেটা বসিয়ে দিয়েছি। ডি জলের ঘনত্ব তো এখানে বসিয়েছি, কাটাকাটি হয়ে শেষ পর্যন্ত এসেছে 72.352 মিটারে। এটা মাথায় রেখো। এরপর আর একটা বিশেষ অঙ্ক আছে। বিশেষ অঙ্কে যাবার আগে বলি, তুমি বইয়ের সব উদাহরণ কটা দেখতে যেও না, এই কটা উদাহরণ দেখো, 15-2, 15-3, 15-7, 15-10 আর 15-11। সহজ গাণিতিকের 10-এর একটা অঙ্ক করে দিয়েছি, এই অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখান থেকে কিন্তু পরীক্ষায় অঙ্ক পড়ার হার তুলনায় কম, তবু তুমি দেখো এখানে কি পরীক্ষাটা করেছি সেটা আগে বলি। এই অঙ্কটা পড়লে তুমি এখন সবটা বুঝতে পারবে না, সহজ গাণিতিক 10-এর অঙ্ক। একটা পারদপূর্ণ পাত্র আছে, একটা আমরা নল, এক মুখ খোলা নল পারদে পূর্ণ করে পারদের মধ্যে উল্টে রেখেছি। এইবার একবার খেয়াল করো, এই যে দীর্ঘ নলটা উল্টে এখানে রেখেছি, তাতে কি হয়েছে, পারদস্তম্ভ খানিকটা নেবে এসে খানিকটা দাঁড়িয়ে আছে টরিসেলির পরীক্ষায়। তাহলে এই পারস্তম্ভ এ থেকে একেবারে এখানে লিখে রাখো ও, এ থেকে এই মুক্ত পৃষ্ঠ পর্যন্ত উচ্চতার হলো H। এটাই হলো পারদস্তম্ভের প্রকৃত দৈর্ঘ্য। আর এই জায়গাটায় আমি ধরো নাম যদি দিয়ে দিই AC, এই জায়গাটায় থাকে বাতাস বলবো না, ভুল বললাম, এই জায়গায় থাকে তোমার পারদ বাষ্প, এমনিতে বলে থাকি টরিসেলির শূন্যস্থান। তাহলে ও থেকে এ পর্যন্ত এটা হলো পারদের স্তম্ভ। তাহলে এবার মনে হবে পারদের স্তম্ভটা দাঁড়িয়ে আছে কেন না, বাতাস এদিক থেকে চাপ দেয়, চাপ দিয়ে পারদটাকে এদিক থেকে ঠেলে ওপরে তুলতে চাইছে, দুদিক থেকে অর্থাৎ চতুর্দিক থেকে বল প্রয়োগ করে ঠেলে ওপরে তুলতে চাইছে। আবার যে পারস্তম্ভ দাঁড়িয়ে আছে তার একটা ওজন আছে, সেও নিচে নামতে চাইছে। এখন দুটো বল সমান হয়ে গেলে, অর্থাৎ পারদের এ থেকে ও পর্যন্ত যে স্তম্ভটা আছে তার ওজনের জন্য যে বলটা কাজ করছে নিচের দিকে, বাতাস যে চাপ দিচ্ছে তার জন্য যে বল সৃষ্টি হচ্ছে সেটা ক্রিয়া করছে উপরের দিকে, এই দুটো বল যখন সমান হচ্ছে তখন পারস্তম্ভটা দাঁড়িয়ে আছে। এখন হয়েছে কি, এরকম একটা ব্যারোমিটার নেওয়া হয়েছে, এই H এর মান যার 75 সেমি। পারদস্তম্ভের ওপরে এই যে টরিসেলির শূন্যস্থান তার দৈর্ঘ্য l, এই lটার দৈর্ঘ্য বলে দেওয়া হয়েছে 3 সেমি। এখন এই ফাঁকা স্থানে কিছুটা বাতাসকে টেনে নিয়ে কোনো রকমে ঢুকিয়ে দেওয়া হয়েছে। তাহলে এই বাতাস শূন্যস্থানটা তো দখল করবেই, করে কি করেছে, এই বাতাস স্তম্ভটা আরো প্রসারিত হতে চাইবে। কেন স্যার না, এখানে তো এর ভেতরের চাপটা শূন্য, কিন্তু এর তো একটা চাপ আছে, শূন্য চাপ বা চাপ কমে গেলেই বাতাস আকারে বাড়তে থাকবে, তখন এই পারস্তম্ভটাকে ঠেলে নামাবে। কতটা ঠেলে নামাবে, ওই ভেতরের গ্যাসটা যে পরিমাণ চাপ দেবে সেই পরিমাণ চাপ দিয়ে পারস্তম্ভটুকুকে যতটা নামানো যায়, তার মানে এ থেকে বি পর্যন্ত পারস্তম্ভটাকে নামিয়ে দিয়ে বাকি গোটা জায়গাটা দখল করবে। আর তাহলে বাতাসের চাপটা কত, এর ভেতরে ঢুকে থাকা বাতাসটা
পারস্তম্ভটাকে যতটুকু নাবিয়েছে ঠিক ততটুকু। তাহলে পারস্তম্ভটাকে কতটুকু নাবিয়েছে? এ থেকে বি পর্যন্ত, সেই দৈর্ঘ্যটা ধরেছি এক্স। এখন পারস্তম্ভের কত আয়তন? না ধরেছি স্মল এইচ, এক্স প্লাস স্মল এল, এই গোটা আয়তনটা বাতাসটা এই নলটার ভেতরে ঢোকার পর দখল করবে। তাহলে পারস্তম্ভটাকে ঠেলে নাবালে এখন কি হবে? ব্যারোমিটারটার পাঠটা দেবে আগের থেকে আলাদা। এরকম পারদপূর্ণ নল টরিসেলির পরীক্ষায় আমরা যেটা ব্যবহার করি সেটা থেকেই এসেছে ব্যারোমিটারে এই নলের ব্যবহার। তো অঙ্কটা এসেছে এরকম একটা ব্যারোমিটারের পাঠ 75 সেমি, পারস্তম্ভের উপর টরিসেলির শূন্য স্থানের দৈর্ঘ্য 3 সেমি, এই জায়গাটা 3 সেমি। ওই স্থানে কিছু বায়ু ঢোকানো হলো। বায়ুটা কেমন বায়ু? বায়ুমণ্ডলীয় চাপে ওই বায়ুর আয়তন ওই শূন্য স্থানের সমান। তার মানে এ থেকে সি এর যে শূন্য স্থানটা, এই শূন্য স্থানটার যে আয়তন, এখানে যে বাতাসটা আছে এই বাতাসটা বায়ুমণ্ডলীয় চাপে তাই আয়তন। এবার এই বাতাসটাকে এখানে ঢোকানো হলো। প্রাথমিক অবস্থায় এই বাতাসটা প্রবেশ করবার পর এর চাপ হচ্ছে 0, কিন্তু এখানে ঢোকার পর সে বাড়লেই সে একটা চাপ তৈরি করবে, তখন তার চাপটা বদলে যাবে, আর 0 থাকবে না, সেটা কিন্তু আলাদা কিছু হবে। তাহলে দেখো, এই যে পারস্তম্ভটাকে নাবিয়ে দেওয়ার ফলে নতুন একটা পাঠ হবে, এইটা আমাদের বার করতে হবে। এবার এই গোটা অঙ্কটা সমাধানের পদ্ধতিটা দেখো। প্রস্থচ্ছেদের নলটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ধরে নিয়েছি আলফা, এখানে লিখে রাখি, ধরি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা আলফা। প্রাথমিক অবস্থায় এই বাতাসটার চাপ কত? না যে বাতাসটা বায়ুমণ্ডলীয় চাপে নেওয়া হয়েছে এইচ ডিজি, এইচ হচ্ছে পারস্তম্ভের চাপ, তুমি জানো 75 সেমি, ডি বাতাসের ঘনত্ব, মাথায় রাখো, ডি পারদের ঘনত্ব, আর জি হলো অভিকর্ষজ ত্বরণ। এই বাতাসটার প্রাথমিক অবস্থায় আয়তন কত? বলেছে ওই শূন্যস্থানের সমান, মানে এই যে শূন্যস্থানটা এসি ছিল তার সমান। এসির দৈর্ঘ্য ধরেছি এল, এটা আলফা, তাহলে প্রাথমিক আয়তন V1 = এল আলফা। এবার বাতাসটা প্রবেশ করানোর পর এটা বেড়েছে, তাহলে এখন আয়তন কত? V2 = এইচ আলফা। চাপ যতটুকু পারস্তম্ভ নাবিয়েছে, কারণ দেখো বাতাস এখান থেকে ঠেলে এ পর্যন্ত তোলার কথা, আবার উল্টো দিকে এখানে প্রবিষ্ট বাতাস পারস্তম্ভটাকে ঠেলে নাবিয়েছে বিতে, তাহলে এ থেকে বিতে নাবিয়েছে, তার মানে ভেতরের বাতাস অতটুকু চাপ দিচ্ছে বলেই ঠেলে নাবাতে পেরেছে। তাহলে এ থেকে বি ওই স্তম্ভটার দৈর্ঘ্য কত? না এটা এইচ আর এটা এল, এইচ মাইনাস এল, এই যে এখানে করেছি। হ্যাঁ, তুমি বলতে পারতে স্যার আমি যদি এক্স ধরতাম তাহলে অসুবিধা ছিল, এক্সও ধরতে পারতে, কোনো অসুবিধে নেই। P2, এখন বয়েলের সূত্র প্রয়োগ করে P1 V1 = P2 V2। এবার খেয়াল করো, এই V1 এর জায়গায় মানটা, P1 এর জায়গায় মান বসিয়েছি এইচ ডিজি, V1 এর জায়গায় এল আলফা, V2 এর জায়গায় এইচ আলফা, P2 এর জায়গায় এইচ মাইনাস এল ডিজি। তাহলে এখানে ডিজি আর আলফাগুলো সব কেটে যাচ্ছে, রইল পরে এটা। এবার মান বসিয়ে এই সমীকরণ পেয়েছি। এবার এইচটা তুমি শ্রীধর আচার্যের ফর্মুলা ফেলে সমীকরণ সমাধান করবে, তাহলে এইটা পাবে। এইবার দেখো এই গোটাটা এইচটা পেলাম, তাহলে সেখান থেকে এখানে তো এলটা 3 সেমি, 3 সেমি বাদ দিলে কত হয়? 13.578। এবার এইচ ড্যাশটা মানে কত? আমি এক্সটা পেয়ে গেছি, তাহলে এইচ ড্যাশ মানে গোটা এইচ থেকে এক্স বাদ দিলেই তো হলো, 61.425 সেমি পারদ স্তম্ভ এইচজি। তোমরা এই কটা অঙ্ক করবে আমি এখানে লিখে দিয়েছি সহজগাণিত দিক থেকে, 1, 2, 5, 6, 8, 9, 10, 11, 12। এরপর আমি পরবর্তী অংশটা গ্যাসের প্রসারণের পাঠাবো।